আমরা উৎপাদন সম্পর্কে কেউ কিছু বলনি। তো দেখো, আমাদের প্রথমেই যে জিনিসটা আসে উৎপাদন ব্যবস্থাপনা আলোচনা করার সময় সেটা হচ্ছে উৎপাদন। এখন জেনারেলি উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বলতে আমরা উদ্ভাবন বা সৃষ্টি করা হবে। এবং দেখো, ক্লাসের শুরুতে আমি একটা কথা বলে দিই, আমরা আজকের ক্লাসটা কিন্তু একটু ধীরে ধীরে আগানোর চেষ্টা করব। ধীরে ধীরে কেন আগাবো? ধীরে ধীরে আগাইলে তোমাদের সমস্যাগুলো আছে এগুলো সলভ করতে আমার সুবিধা হবে। তো তোমাদের যে কোনো প্রবলেম এই স্লাইডের ভিতর থেকে আমি বলবো, বা স্লাইডের বাইরে থেকে হোক, মার্কেটিং এর সাথে সম্পর্কিত, তুমি সেটা কমেন্টে জিজ্ঞাসা করবা, ফ্রিলি এটা কমেন্টে আস্ক করবে। এবং আমার সম্পর্কে জিজ্ঞাসা করতে এলেও কইরো, সমস্যা নেই। বাট ক্লাসটা ইন্টারেক্টিভলি যাতে করে হয় এবং তোমরা যাতে এনজয় করো ক্লাসটা, সেইভাবে যেন ক্লাসটা করো। তোমার রোজা ছিলা, একটু কষ্ট হয়েছে বুঝছি, বাট এই কষ্টের ফলটা আল্লাহ দিবে তুমি যদি হচ্ছে ক্লাসটা করতে পারো। দেখো, উৎপাদন আসার সময় আমাদের উৎপাদন ব্যবস্থাপনা আসার আগে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন। কি আসছে? উৎপাদন। তবে সাধারণত আমরা কি বুঝি? কারো কাছে ধরো রিক্সাওয়ালার কাছে জিজ্ঞাসা করলা বা অন্য কোনো লোকজনের কাছে তুমি যখন জিজ্ঞাসা করবা যে মামা উৎপাদন বলতে কি বুঝেন, তো মামা তো উৎপাদন বলবে না, মানে মামা বলবে কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু বানানো বা কোনো কিছু বানানি, এই জিনিসটাকে বলবে উৎপাদন, অর্থাৎ উদ্ভাবন বা সৃষ্টি করা। সাধারণ অর্থে উৎপাদন বলতে আমরা বুঝি উদ্ভাবন বা কি, উদ্ভাবন বা সৃষ্টি বা আরো অনেক কিছু আছে না, তৈরি, অর্থাৎ ক্রিয়েশন, অর্থাৎ ক্রিয়েট সামথিং। তবে প্রকৃতপক্ষে দেখা যায় মানুষ কি আসলে কিছু তৈরি করতে পারে কিনা? আমার হাতে একটা পেন আছে যেটা দিয়ে আমি বোর্ডে লিখছি। তো এই বোর্ডটা আবার ইলেকট্রনিক একটা জিনিস, যেটা আমরা প্রকৃতিতে হুবহু এই জিনিসটা কিন্তু পাচ্ছি না। হুবহু এই জিনিসটা কিন্তু ডিসপ্লে, এই জিনিসগুলো পাচ্ছি না। আবার দেখবা আমরা ফোনে যে এসডি কার্ড ইউজ করি না, এসডি কার্ডের এখানে দেখবা হচ্ছে সিলিকন থাকে। এই সিলিকনটা আবার হচ্ছে মরুভূমির বালু থেকে কিন্তু পাওয়া যায়। তো দেখো, প্রত্যেকটা জিনিস আমরা ইলেকট্রনিক জিনিসকে আমরা সরাসরি বলতে পারি না এটা প্রকৃতি থেকে আসছে, কিন্তু মানে এই যে ইলেকট্রনিক জিনিস হওয়ার পরে এটা প্রকৃতি থেকে কিন্তু আসে নাই, কিন্তু এর প্রকৃতি থেকে আসছে কখন? যখন এটা একটা অবস্থায় ছিল, এটা তখনও পরিপূর্ণ পণ্যে রূপান্তরিত হয়নি। অর্থাৎ পরিপূর্ণ পণ্যে রূপান্তরিত হওয়ার আগে এটা কিন্তু আমরা কাঁচামাল যেটা ছিল এটা প্রকৃতি থেকে নেওয়া লাগছে কোনো না কোনো ভাবে। এবং পৃথিবীতে আজ পর্যন্ত সিঙ্গেল একটা বস্তুও নেই যেটা তুমি প্রকৃতির সাহায্য ছাড়া বা প্রকৃতির সম্পদ ব্যবহার করা ছাড়া উৎপাদন করতে পারবে। একটা সিঙ্গেল বস্তু তুমি দেখাইতে পারবে না। একেবারে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে না, রোবট হয়েছে না, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং হয়েছে না, তারপরে আরো কি ইঞ্জিনিয়ারিং কথা চলে আসে না, তো ইঞ্জিনিয়ারিং হয়েছে না, তো এইরকম আরো অনেক জিনিস আসছে। দেখো, এখন ইরান আর হচ্ছে কি, ইরান আর ইসরায়েলের ভিতরে যুদ্ধ হচ্ছে, ইরান আর আমেরিকার ভিতরে যুদ্ধ হচ্ছে, তারপরে আবার কি পাকিস্তান আফগানিস্তানের ভিতরে কিছুদিন আগে যুদ্ধ হইলো, এবং ইরান তোমার হচ্ছে কুয়েতে হচ্ছে বোমা মেরে দিল, আরবে বোমা মেরে দিল, এইদিকে বোমা মেরে দিল, এদিকে উত্তর কোরিয়া বসে আছে বোমা মারার জন্য। তো এইগুলো আবার কি, এইগুলো প্রত্যেকটা জিনিস তারা বানাইছে। এখন তুমি বলবা তারা তো বানাইছে, এই প্রকৃতি থেকে তো এখানে বোমা তো গাছে ঝুলে নেই, ঝুলছে, কোনো গাছে বোমা ধরে, কোনো গাছে মিসাইল ধরে। এখন বাংলাদেশে যদি তুমি বাস দেখে বলো এটা হচ্ছে একটা মিসাইল, তাহলে তো এটা ভুল। তো এই মিসাইল জিনিসটা কখন গাছে ধরে? এখন তুমি আমার বলবা যে ভাইয়া এই যে মিসাইল এটা তো মানুষ বানাইছে, এটা মানুষ বানাইছে, এটা প্রকৃতি থেকে কই থেকে আসছে, প্রকৃতি কই থেকে পাইছি আমরা? এটা তো মানুষ বানাইছে, বিজ্ঞানের অনেক অনেক টাকা খরচ করে, প্রত্যেকটা দেশ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই জিনিসটা বানাইছে। তাহলে এই জিনিসটা বানানোর পর এটা তো প্রকৃতি থেকে আসেনি, এটা থেকে প্রকৃতি থেকে আসে নাই। দেখো, এই মিসাইল বানানোর জন্য তোমার যা যা উপকরণ লাগে, তোমার তেল, গ্যাস, ফুয়েল, যে কোনো কিছু জ্বালানি থেকে শুরু করে, সেটা কিন্তু একটা পর্যায়ে প্রকৃতি থেকে আসে। অর্থাৎ উৎপাদন বলতে সাধারণ অর্থে আমরা কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন বুঝলেও প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। প্রকৃতপক্ষে আমরা দেখবা এটা আরো ক্লিয়ার হবে যখন আমরা উৎপাদন উপকরণের চ্যাপ্টারে যাব, তখন প্রকৃতপক্ষে মানুষ, আর এগুলো অবশ্যই তোমরা একটু খাতায় নোট করবা, বুঝছো? এখানে আমরা খুব ধীরে ধীরে আগানোর চেষ্টা করব, এই জন্য যাতে করে প্রত্যেকটা চ্যাপ্টার অন্তত তুমি আগে না পড়ে থাকলেও এখন যাতে করে এই ক্লাসটা থেকে বুঝতে পারো। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করতে পারে না। উদ্ভাবন বা সৃষ্টি করতে পারে না। মানুষ উদ্ভাবন বা সৃষ্টি করতে, মানুষ কি করতে পারে? মানুষ যেটা করতে পারে প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে, এখানটায়, আচ্ছা তোমরা যারা ক্লাসে আসো একটু রেসপন্স করো কাইন্ডলি, না হলে আমারও ঘুম চলে আসবে। কিন্তু এই রেসপন্স না করলে আমি বুঝবো যে তোমরা ঘুমাই গেছো। তো প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে ব্যবহার উপযোগী
ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে, ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে, ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে, পণ্যে রূপান্তর, ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে। দেখো, উদ্ভাবন বা সৃষ্টি আমরা বুঝছি, উৎপাদন বলতে যদি সাধারণ অর্থে জিজ্ঞাসা করে, এটা যদি শব্দ অর্থ বুঝি, তাহলে উৎপাদন বলতে মানে প্রডিউস মানে হচ্ছে টু ক্রিয়েট, প্রডিউস মিনস টু ক্রিয়েট, অর্থাৎ উৎপাদন বলতে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করা। তবে দেখা যায় প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারছে না, মানুষ কোনো কিছু উৎপাদন করতে পারছে না, উদ্ভাবন করতে পারছে না। মানুষ যেটা করতে পারে, প্রকৃতিতে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোকে তার প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করতে পারে, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে। অর্থাৎ আমরা তাহলে এবার উৎপাদন বলতে কি বুঝবো? উৎপাদন বলতে উৎপাদন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে রূপান্তর প্রক্রিয়া, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদ, প্রকৃতি প্রদত্ত এই যে সম্পদ, প্রকৃতি থেকে আমরা কিছু পাইলাম, প্রকৃতি প্রদত্ত সম্পদ, প্রকৃতি প্রদত্ত সম্পদ এটা আছে। এই প্রকৃতি প্রদত্ত সম্পদকে যদি আমরা দেখি, এইটাকে আমরা এইভাবে এরকম একটা স্টেজে এসে ধরো এটাকে রূপান্তর হইলো, এই জায়গায় রূপান্তর, বা যেটাকে রূপান্তরকে আমরা আবার কি বলি, রূপগত উপযোগ, মানে আমরা এটা পরে আসতেছি, কিন্তু এখানে লিখলাম একটু রূপগত উপযোগ, অর্থাৎ এই রূপগত উপযোগ সৃষ্টি করে। এই রূপগত উপযোগকে আমরা মূলত বলি রূপান্তর, বা রূপান্তরের আরেকটা কথা আছে আকার আকৃতিগত পরিবর্তন। কি রূপান্তরের আরেকটা সমর্থক শব্দ হচ্ছে আকার আকৃতিগত পরিবর্তন, আকার আকৃতিগত পরিবর্তন। এগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখবা, এগুলো পুরো বই পড়লে তারপরে কিন্তু তুমি পাইবা। তোমাদের এক ক্লাসে যখন জানতে পারছো তাহলে কি, এরপরে যেটা পাই একটা পণ্য পাই, একটা পণ্য অর্থাৎ ব্যবহার উপযোগী কোনো কিছু পাই, পণ্য, ব্যবহার উপযোগী, ব্যবহার উপযোগী, ব্যবহার উপযোগী, ব্যবহার উপযোগী পণ্য। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত একটা সম্পদ ছিল, আমার কোনো কিছু দরকার, সেটাকে রূপান্তর করলাম, আকার আকৃতিগত পরিবর্তন করলাম, যেটাকে আমরা বলি রূপগত উপযোগ সৃষ্টি করা, এবং ব্যবহার উপযোগী পণ্যে পরিণত হইলো। তো এই রূপান্তর প্রক্রিয়াকেই মূলত আমরা বলছি, বা রূপগত উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে বা উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকেই বলছি উৎপাদন। এখন তো কাজ হইলো, রূপগত উপযোগ চলে আসছে, রূপগত তো বুঝছি যে রূপান্তর, এখন উপযোগ মানে কি, তাই না? তো এক কথায় আমরা উৎপাদন বলতে যেটা বুঝি, উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়, উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়, উপযোগ সৃষ্টি করা বোঝায়। তো এখানে আমরা আরো একটা ওয়ার্ড পাইলাম, সেটা হচ্ছে উপযোগ। এখন কথা হইলো, এতক্ষণ তো আমরা একটা জিনিস নিয়ে এ করতেছিলাম যে এখানে আমাদের হচ্ছে রূপান্তর প্রক্রিয়া ছিল, তারপরে আরো অনেক কিছু ছিল, কিন্তু এখন আবার এখানে আসতেছে এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের উপযোগ কথাটা রয়েছে। এখন দেখো এই যে উপযোগ কথাটা, আচ্ছা এবার বলবো যে ভাই এতক্ষণ উৎপাদন বললেন, উৎপাদন মানে হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি, আবার এক কথায় বললেন যে উপযোগ সৃষ্টি করা। উপযোগ বলতে কি, সাপোজ আমরা উৎপাদনের একটা হচ্ছে এই যে রূপান্তর প্রক্রিয়া একটা উদাহরণও দেখবো, একটা না দুইটা তিনটে উদাহরণ দেখবো, তোমরা আমাকে উদাহরণ বলবা, তোমাদের কাছ থেকে উদাহরণ নিব। তার আগে দেখো উপযোগ বলতে কি, উপযোগ যে তোমাদের বইতে সংজ্ঞাটা রয়েছে আমরা ওটার দিকে আগে যাব না। দেখো তুমি একটা ব্রিজ পার হচ্ছ, তোমরা নানির বাড়ি গেছো না, তোমাদের নানির যে বাড়ি অর্থাৎ নানুর বাসা, যেটা এই নানুর বাসায় তোমরা যাও না, তো তোমাদের বাসার পাশে অনেকে থাকে, একই গ্রামে বাবা মার বিয়ে হয়েছে, তো এটা আলাদা বিষয়। তো অন্য গ্রামে তোমরা যখন যাও, ধরো একটা নদী পড়লো, নদীর উপর দিয়ে তোমরা দেখলে কি একটা সেতু রয়েছে বা একটা সাঁকো রয়েছে, নদীর উপরে একটা সাঁকো রয়েছে। আগেকার দিনে নদী বা খাল যেটা হচ্ছে তোমার আড়াআড়ি কম দূরত্ব, বড় নদী না, পদ্মা নদীর মতো এত বড় নদী না যে পদ্মা সেতু লাগবে, বা যমুনা নদীর মতো না যে যমুনা সেতু লাগবে, তো সাঁকো ইউজ করা হয়তো। সাঁকো দেখছো তোমরা, এই সাঁকোতে কি হয়, তোমরা সাঁকো দিয়ে নদীটা পার হইলাম। এখন এই সাঁকোটা কেন হয়েছে, তো সাঁকোটা এমন থাকতো মেইনলি এই যে ক্রস ক্রস দেওয়া থাকতো, হ্যাঁ, যে এইভাবে বাঁশ, এগুলো প্রত্যেকটা বাঁশ দিয়ে বানানো, এখানে দুইটা বাঁশ দিয়ে দিত। এখন দেখো এই সাঁকো দিয়ে তুমি ধরো এই জায়গায় হচ্ছে তোমার রাস্তা, তুমি এখানে নামছো, তোমার নানির বাসা হচ্ছে এই পর্যন্ত, তো এই সাঁকোটার মাধ্যমে কি, এই সাঁকোটা কি করতো, এই সাঁকোটা তোমাকে ওই পাশে যাইতে সাহায্য করতো, তোমাকে কি করতো, ওই পাশে যেতে সাহায্য করতো।
অর্থাৎ এই পাশ থেকে, অর্থাৎ এটা যদি এ ধরি এবং এটা হচ্ছে বি, অর্থাৎ তোমাকে সাহায্য করতো এ থেকে বিতে যাওয়ার জন্য। কোনটা সাহায্য করতো? তোমার এই সাঁকো। তো এইখানে সাঁকো তোমার জন্য যেটা করলো, তোমার একটা বাধা দূর করলো, তোমার একটা বাধা দূর করলো। কি করলো? তোমার একটা বাধা দূর করলো। এবার যদি সাঁকোটা না থাকতো, যদি সাঁকোটা না থাকতো তুমি কি ওই পাশে যাইতে পারতা? অন্য কোনো মাধ্যমে, ধরো অন্য কোনো মাধ্যমে নেই, নৌকা টৌকা কিচ্ছু নাই, সাঁকোটা তুমি এ করতে, অর্থাৎ সাঁকোটাই তোমার হচ্ছে যাওয়ার একটা পদ্ধতি হইতে পারতো। এখানে নৌকা টৌকা কিচ্ছু চলে না, এখানে সাঁকো দিয়ে যাইতে হবে। এই সাঁকোটাই নাই, তখন কি তোমার এই পাশ থেকে ওই পাশে যাইতে পারতা? এখান থেকে এই পাশ থেকে কি ওই পাশে যাইতে পারতা? বলো, এই পাশ থেকে ওই পাশে কি যাইতে পারতা যদি সাঁকোটাই না থাকতো? এরপরে দেখো, সাঁকোটা যদি না থাকতো এই পাশ থেকে কিন্তু ওই পাশে যাইতে পারতো না। তো এই সাঁকোটা বাধা দূর করছে। তো উপযোগ যে কাজটা করে সেটা হচ্ছে কোনো ধরনের বাধা দূর করে, অর্থাৎ যে কোনো ধরনের বাধা দূর করে। সাপোজ পণ্য উৎপাদন হয়েছে আমার ঢাকাতে, পণ্য উৎপাদন হয়েছে ঢাকাতে, কিন্তু আমার ক্রেতা রয়েছে খুলনাতে। এখন আমার এই ক্রেতার কাছে পণ্যটা আমার পৌঁছানোটাই মেইন কাজ। তো ঢাকা থেকে আমার পণ্যটা নিয়ে যাইতে হবে খুলনাতে। কিসের মাধ্যমে নিয়ে যাব? আমরা ট্রাকের মাধ্যমে নিয়ে যাইতে পারি, আমরা আর যদি নদীপথ থাকে আমরা জাহাজের মাধ্যমে। দেশীয় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে এটা জাহাজে নিয়ে যাওয়া হয় না, অনেক ক্ষেত্রে ট্রলারে বা হচ্ছে লঞ্চে কিছু কিছু পণ্য নিয়ে যাওয়া হয়, বাট এটা হচ্ছে খুব সীমিত পর্যায়ে। বাট আমাদের ট্রাকে বা অন্যান্য যে কার্গো সার্ভিস গুলো রয়েছে এখানে আমরা পণ্যগুলো পাঠাই, যে কোনো একটা মাধ্যমে আমরা নিয়ে গেছি, যেটা একটা পরিবহন ব্যবস্থা, সেটা সড়ক পথে হোক, আকাশ পথে হোক, নৌপথে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, সেটা তোমার ধরো পণ্যটা নিয়ে গেছে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। তো পরিবহন এখানে একটা বাধা দূর করলো, এই যে ঢাকার উৎপাদককে খুলনার একটা ক্রেতার কাছে পণ্যটা পৌঁছাতে সাহায্য করলো, অর্থাৎ এই বাধাটা দূর করলো। এই বাধা দূর করার কাজটাকেই মূলত বলা হয় উপযোগ। এবং তোমাদের বইতে যেটা লেখা আছে এক কথায়, সেটা হচ্ছে উপযোগ বলতে অভাব পূরণের সক্ষমতা। অর্থাৎ এইখানে তাহলে অভাবটা কি? অভাব বলতে একটা বাধা, তোমার একটা সমস্যা রয়েছে, অভাব হচ্ছে একটা সমস্যা, এই সমস্যাটা সমাধানের কাজকে বলা হয় উপযোগ। অর্থাৎ অভাব পূরণের সক্ষমতায় হচ্ছে কি? উপযোগ। অভাব পূরণের সক্ষমতায় হচ্ছে উপযোগ। তো উপযোগ বলতে তাহলে আমরা কি বুঝি? অভাব পূরণের সক্ষমতা। অর্থাৎ কোন জিনিসের ভিতরে, কোন মানুষের, মানে কোনো পণ্য বা কোনো বিষয়ের ভিতরে মানুষের অভাব পূরণের সক্ষমতা যদি থাকে সেটাকে মূলত আমরা বলি উপযোগ। কোনো জিনিসের ভিতরে মানুষের অভাব পূরণের সক্ষমতা যদি থাকে সেটাকে মূলত আমরা বলি উপযোগ। সেটাকে মূলত আমরা কি বলি? সেটাকে বলি উপযোগ। তো দেখো, অনেকেই ক্লাসে লাইভে যুক্ত হচ্ছে, অনেকেই চলে যাচ্ছে। দেখো, আমরা কিন্তু খুব ভেঙে ভেঙে অধ্যায়গুলো বোঝাচ্ছি, আমরা এখন অধ্যায়ের ভিতরে ঢুকি নাই, আমরা কিন্তু খুব ভেঙে ভেঙে অধ্যায়টা বোঝাচ্ছি। তো তুমি যদি ক্লাস না করো, একজন ক্লাস করলে আমি তাকে ক্লাস করাবো, ক্লাস না করলে আমি ক্লাস শেষ করাবো, যেহেতু আমি ক্লাসে চলে আসছি। এখন কথা হইলো, তুমি যদি ক্লাসে আসো তোমার উপকার, ভাই এটা আমার উপকার না। আমি ক্লাস নিলে আমি ঠিকঠাক মতো, কেউ না থাকলে আমি টাকা নিব চলে যাব, কিন্তু তুমি ক্লাস না করলে তুমি পিছিয়ে যাবা, তোমার রেজাল্ট খারাপ হবে। মার্কেটিং এর সাবজেক্ট কি এতই সোজা? মার্কেটিং এই সাবজেক্টে আসলেই সোজা কি না এটা তুমি পরবর্তীতে জানতে পারবে, আস্তে আস্তে জানতে পারবে। এটা পরবর্তী, আজকে ভাইয়া এভাবে ধরে ধরে বোঝাচ্ছে, এই বোঝানোর মানুষ তুমি কখনো পাইতে না, এই বোঝানোর মানুষ তুমি কোথাও পাইতে না। আমি তো বিবিএ স্টুডেন্ট, আমি তো জানি, তো এই বোঝানোর মানুষ তুমি মার্কেটিং কোথাও পাইতে না। এই এত ভেঙে ভেঙে কেউ বোঝাইতো না ভাই। তো ক্লাসে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ধরে বেঁধে নিয়ে আসো। এই ছেলেরা কি করে রোজার পরে, ওই মানে কি ইফতার পর বা তারাবির পরে একটু বাইরের দিকে বের হও, এটা আমরা বুঝি। তো বাইরে যে দোকানপাটে যেখানে বসে আছো একটু ওদের ধরে নিয়ে এসে বল, ভাই যে সারা বছর পড়িস নাই, এখন একটু সুযোগ আসছে, একটা ক্লাস কর। তো একটা ক্লাসে অনেকগুলো টপিক বুঝতে পারবি, ইম্পর্টেন্ট টপিক গুলো। তো উপযোগ বলতে তাহলে আমরা কি বুঝলাম? অভাব পূরণের সক্ষমতা। এখানে আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে পরিবহন, অর্থাৎ একটা স্থানগত উপযোগ। তো আমরা উপযোগ সম্পর্কিত বিষয়গুলো পরবর্তীতে আস্তে আস্তে জানতেছি। তার আগে দেখো, তাহলে উৎপাদন বলতে আমরা উপযোগ সৃষ্টি করাকে বোঝাই, অর্থাৎ উপযোগ সৃষ্টি করাকে বোঝাই। এখন দেখো, আমরা আরো একটা উদাহরণ দেখি। এখানে তো একটা উপযোগের উদাহরণ দেখলাম। এবার উৎপাদনের ক্ষেত্রে উপযোগ, এই যে রূপগত উপযোগ সৃষ্টি করে, এই রূপগত উপযোগের ক্ষেত্রে আমরা একটু দেখি। দেখো, রূপগত উপযোগের ক্ষেত্রে ধরো তোমার পড়ার জন্য এই যে একটা ছেলে লিখছে এখানে যে বাংলাদেশের ছেলেদের কি অবস্থা, যে মানে লাইভ ক্লাসে এত কম। দেখো, পড়ালেখার প্রতি তোমার তো গুরুত্ব নাই, তাহলে অন্য একটা উদাহরণ দিই। ধরো গেম খেলতেছো, গেম খেলার উদাহরণ দিই, গেমটা নিয়ে পড়ে থাকো। তো গেম খেলার জন্য তুমি একটা চেয়ার নিয়ে আসলা, গেম খেলার জন্য কি করছো? একটা চেয়ার কিনছো। এখন
কাঠের চেয়ার তো গেমিং এর ক্ষেত্রে লাগে না। ধরো কাঠের একটা টেবিলে তুমি পিসি রাখতেছো, বা কাঠ দিয়ে বা ফার্নিচার তো তোমার ওইভাবে আসছে পার্টেক্স এর কোনো কিছু, যেটা প্রকৃতি থেকে আসছে। আলটিমেটলি একটা গাছ থেকে ধরো আমরা এই করছি, তো একটা ফার্নিচার তোমার লাগবে, সেটা একটা টেবিল, বা তোমার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য তোমার একটা টেবিল প্রয়োজন। তো টেবিল কিসের তৈরি? কাঠের তৈরি। এখন এই কাঠটা কোত্থেকে আসছে? তোমার প্রকৃতি থেকে। প্রকৃতিতে কাঠ কিভাবে ছিল? প্রকৃতি থেকে। প্রকৃতিতে কাঠ কিভাবে ছিল? প্রকৃতিতে একটা গাছ হিসেবে ছিল, মেহগনি গাছ। ধরো মেহগনি গাছ, এই গাছ থেকে গাছটাকে প্রথমে কাটা হয়েছে, কাটার পরে নির্দিষ্ট গাছের গুঁড়িতে এটা রূপান্তর করা হয়েছে। কি করা হয়েছে? গাছের গুঁড়িতে রূপান্তর করা হয়েছে। গাছের গুঁড়ি থেকে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি কাঠে, কিছু কিছু টুকরো কাঠে বা যতটুকু আমার শেপ দরকার এটাতে রূপান্তর করেছি। এবং এটার পরে আলটিমেটলি বিভিন্ন ধাপে এটাকে এ করার পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে টেবিল। অর্থাৎ ছিল গাছ, ছিল গাছ প্রকৃতি প্রদত্ত সম্পদ, আমার দরকার ছিল টেবিল, যেটা আমার ব্যবহার করার জন্য আমার লাগবে। মাঝখানে যে কাজটা হয়েছে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ বা রূপান্তর বা রূপগত উপযোগ সৃষ্টি। প্রক্রিয়াকরণ প্রত্যেকটা বলতে পারো, প্রক্রিয়াকরণ, রূপান্তর, প্রক্রিয়াকরণ, রূপান্তর বা রূপগত উপযোগ সৃষ্টি। রূপগত উপযোগ সৃষ্টি। এখন রূপগত উপযোগ সৃষ্টি, এখন আমাদের মার্কেটিং এই কাজ, সরি উৎপাদন এই কাজটাই করতে পারে। প্রকৃতপক্ষে মার্কেটিং এর ভাষায় উৎপাদন বলতে এই কাজটাই করা হয়। অর্থাৎ উৎপাদন বলতে আমরা প্রকৃতিগত সম্পদকে কাজে লাগাই, মানুষের ব্যবহার উপযোগী এই যে টেবিল বা যে কোনো পণ্যে পরিণত করি, যে কোনো পণ্যে পরিণত করি, এই যে প্রক্রিয়াকরণ। তো এই কাজগুলোকে মূলত আমরা বলছি তোমার উৎপাদন। তো মানুষ কি করতে পারে না? উদ্ভাবন বা সৃষ্টি, নতুন করে। এখন তাহলে নতুন কোনো উদ্ভাবন বা সৃষ্টি বলতে কি? নতুন কোনো কিছু সৃষ্টি করা, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে নতুন কোনো কিছু, প্রকৃতিতে নতুন কোনো কিছু যুক্ত করা। ধরো এই যে আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং থিওরি আছে, বা একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, এমনটা বলা হয় অনেক ক্ষেত্রে। আবার কোরআনের ক্ষেত্রে দেখা যায় আলাদা আলাদা আছে। তো বিভিন্ন ক্ষেত্রে যে উদাহরণগুলো থাকুক না কেন, পৃথিবী একবার সৃষ্টি হয়েছে, এটা তো সত্য। পৃথিবী না, পুরো মহাবিশ্ব তো সৃষ্টি হয়েছে না, মহাকাশ সৃষ্টি হয়েছে। তো এইগুলো দেখো, একবার সৃষ্টি হয়েছে, এবং একবার সৃষ্টি হওয়ার পরে এটা কি হয়েছে? একবার সৃষ্টি হওয়ার পরে কিন্তু এটা যা কিছু ছিল এটা আস্তে আস্তে কি হয়েছে? এটা আস্তে আস্তে সেইভাবেই আছে, শেষ হয়েছে, কমেছে। বাট এটা প্রকৃতি থেকে কোনো কিছু হারায় না, প্রকৃতি থেকে আলটিমেটলি কোনো কিছু হারায় না। অর্থাৎ তার আগে যে আকার ছিল ওই আকারটার পরিবর্তন হয়ে যায়। যেমন গ্যাস ছিল বলে না গ্যাস হারাই যাচ্ছে, গ্যাসটা অন্যভাবে কোনোভাবে হয়তো এ হয়ে গেছে, মিলিয়ে গেছে, বাট প্রকৃতিতেই আছে। প্রকৃতি বলতে আমরা মহাবিশ্ব, অন্যান্য গ্রহ উপগ্রহ সবকিছুকে বুঝছি, যেটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন। তো দেখো এইখানে যে বিষয়গুলো রয়েছে, এইখানে আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু একবার সৃষ্টি হয়েছে। তুমি চাইলে এখানে তুমি নতুন করে পৃথিবীর কোনো কিছু না ব্যবহার করে, কোনো কিছু না ব্যবহার করে, প্রকৃতির কোনো কিছু না ব্যবহার করে তুমি প্রকৃতির কোনো কিছু যুক্ত করতে পারবে না, বা এখান থেকে কোনো কিছু সেভাবে তুমিও এ করতে পারবে না, নিঃশেষ করে দিতে পারবে না, একেবারে নিঃশেষ হয়ে যাবে না, এটা প্রকৃতিতে থেকেই যায় আলটিমেটলি। তো যাই হোক, আমাদের এটাকেই মূলত বলছি আমরা উৎপাদন। অর্থাৎ উৎপাদন বলতে আমরা যেটাকে বুঝছি, সেই উৎপাদন বলতে আমরা উদ্ভাবন বা সৃষ্টিকে বুঝছি। উৎপাদন বলতে আমরা উদ্ভাবন বা সৃষ্টিকে বুঝছি। উৎপাদন বলতে আমরা উদ্ভাবন বা সৃষ্টিকে বুঝছি সাধারণ অর্থে, আর উৎপাদন বলতে আমরা উপযোগ সৃষ্টি করাকে বুঝছি বৃহৎ অর্থে, বা এটা হচ্ছে মূলত আমাদের উৎপাদনের সংজ্ঞা। তো উৎপাদনের সংজ্ঞাটা আমরা একটু এবার তোমাদের খাতায় একটু নোট করে নাও। এগুলো তো খাতায় নোট করছি কিনা জানি না, খাতায় নোট করছি কিনা একটু কমেন্ট সেকশনে লিখো। যেই কয়জন আসো ভাই লিখো, যেই কয়জন আসো ভাই লিখো যে আসলে তোমরা লিখছো কিনা এটা। দেখো হ্যাঁ স্যার, আমি টয়লেটে গেমিং করি। বাচ্চা কাচ্চা সব বধ হয়েছে। দেখো তাহলে উৎপাদন বলতে, উৎপাদন এখানে যে লিখি প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগানো, প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগানো, রূপান্তর প্রক্রিয়া, রূপান্তর প্রক্রিয়া, তারপর হচ্ছে ব্যবহার উপযোগী, ব্যবহার উপযোগী। এর ভিতরে এই যে রূপান্তর প্রক্রিয়ার ভিতরে আমাদের উপযোগ কথাটা রয়েছে, বাট আমরা আরেকটা পয়েন্টে লিখবো ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা, ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা, ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা, উপযোগ সৃষ্টি,
সৃষ্টি, এগুলো লিখে নাও, অবশ্যই খাতায় লিখে নেবে এগুলো। এখানে আমরা যেগুলোই লিখছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখো আমরা আলোচনায় ঢোকার আগে কতগুলো আলোচনা হয়ে গেছে, এখন আমাদের 10টা অধ্যায় কিন্তু এখানে আছে। তো যারা টায়ার্ড হয়ে যাওয়া তারা এখনই ক্লাস থেকে ভাই বের হয়ে যাও, পরিশ্রমী হইতে হবে, বুঝছো? পরিশ্রমী না হইলে ক্লাসে ভাত নাই। তুমি তোমার বইও পড়বা না, আবার হচ্ছে কি কেউ তোমার পড়াই দিতে আসলেও তুমি সেটাও দেখবা না। যদি এমনটা হইতো তোমাদের খাওয়াই দিতে পারছি তাহলে সব থেকে ভালো হতো না? তোমাদের খাওয়াই দেওয়া উচিত, যে স্যুপ বানায় হচ্ছে ওই যে গোপাল ভাঁড় বা এইগুলোর মতো স্যুপ বানায় তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা স্যুপটা খেয়ে নিলা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার লিখছে একজন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো লিখছো এটা না? এবার দেখো আমরা আর একটু আগাই, তোমরা একটু আমার কাইন্ডলি রেসপন্স করো যে লেখা হয়েছে কিনা। যারা ক্লাসে আসো একটু রেসপন্স করো কাইন্ডলি। হ্যাঁ, হ্যাঁ, তো দেখো এরপরে তো আমাদের উৎপাদন সম্পর্কে এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখো। উৎপাদন সম্পর্কে এবার আমরা যে কথাগুলো বলেছি সেটাই কিন্তু আছে। দেখো কাঁচামালকে কি করা, কাঁচামালের ভিতরে রূপগত পরিবর্তন করা হয়, অর্থাৎ কাঁচামালকে কি করা হয়, কাঁচামালের রূপগত পরিবর্তন করা হয়। উৎপাদন হলো রূপান্তরের একটি সামগ্রিক প্রক্রিয়া। উৎপাদনের উপাদান 4টি, এটা আমরা পরবর্তীতে পড়বো। এই যে ভূমি শ্রম মূলধন, এটার জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে, এটা আমরা পরে পড়বো। এবার দেখো যেহেতু আমরা উৎপাদন বলতে লিখেছিলাম, উৎপাদন বলতে আমরা উপযোগ সৃষ্টি করা বুঝছি। উৎপাদন বলতে আমরা উপযোগ সৃষ্টি করা বুঝছি। উৎপাদন বলতে কি বুঝছি? উপযোগ সৃষ্টি করা। উৎপাদন বলতে উপযোগ। এবার এই উপযোগের বিভিন্ন ধরন রয়েছে, অর্থাৎ বিভিন্ন বইয়ের প্রকারভেদ অনুযায়ী বইতে দেখা যায় যে হচ্ছে তোমার এটার প্রকারভেদ হচ্ছে 5টা 6টা এমন করে করে আছে, আবার কোনো কোনো বইতে 4টা এমন আছে। অর্থাৎ এটা ঠিক ঠিকানা নাই, মানে এক্স্যাক্টলি উপযোগ যে কয় প্রকার এটা কিন্তু আমাদের সব বইতে ওইভাবে লেখা নাই। মানে এটা তুমি যদি প্রকারভেদ করতে চাও তাহলে তুমি এভাবে পারবা না যে এই 6 প্রকার, কারণ এটা দিনের পর দিন যুক্ত হয়। অর্থাৎ আগে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন সেই সমস্যা উদ্ভূত হয়েছে, এবং সমস্যা যেহেতু উদ্ভূত হয়েছে এই সমস্যাটা সমাধানের জন্য তোমার উপায়টা কি হয়েছে, তৈরি হয়েছে। সমস্যা সমাধানের জন্য উপায় কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ আগে ধরো একটা সমস্যা ছিল না, কিন্তু এখন সমস্যাটা উদ্ভূত হয়েছে, তো এই কারণে তখন উপযোগের প্রকারভেদ আসবে। তো আমরা জেনারেলি দেখা যায় রূপগত উপযোগ বলে কথা রয়েছে, স্থানগত উপযোগ বলে আরেকটা রয়েছে, সময়গত উপযোগ যেটা খুবই গুরুত্বপূর্ণ, সত্যগত উপযোগ এটা রয়েছে, সেবাগত উপযোগ এটাও রয়েছে, এটাও রয়েছে। তো উপযোগের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। তো রূপগত উপযোগের ক্ষেত্রে কি হয়, তো প্রথমেই আমরা রূপগত উপযোগ কথাটার সাথে কিন্তু পরিচিত হয়েছি। অর্থাৎ রূপগত উপযোগ বলতে আমরা প্রকৃতিতে যে সম্পদটা রয়েছে সেটার আকার আকৃতিগত পরিবর্তনকে বুঝতেছি, সেটার আকার আকৃতিগত পরিবর্তনকে বলছি, অর্থাৎ একটা রূপান্তর প্রক্রিয়া। ওই যে আমরা গাছ থেকে কি করেছি, গাছ থেকে প্রথমে কাঠ দেখলাম, এই কাঠকে আমরা কি করেছি, এই কাঠকে আমরা হচ্ছে আমাদের নির্দিষ্ট আকার আকৃতি অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী ফার্নিচার, টেবিল, চেয়ার বা এই ধরনের জিনিসই কিন্তু রূপান্তর করেছি, এই ধরনের জিনিসে আমরা রূপান্তর করেছি। তো এটা হচ্ছে আমাদের একটা রূপান্তর প্রক্রিয়া। অর্থাৎ আকার আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বুঝছি রূপগত উপযোগ। আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয়, আকার আকৃতির পরিবর্তনের মাধ্যমে আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। তো এরকম করে দেখো আমাদের আরো উপযোগ রয়েছে। এখন দেখো আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে একটা পণ্য উৎপাদিত হয় এক জায়গায়, কিন্তু এটার ক্রেতার চাহিদা থাকে বিভিন্ন দিকে। অর্থাৎ
ঢাকায় পণ্যদ্রব্য উৎপাদন হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারায়ণগঞ্জ বা বিভিন্ন ধরনের শিল্প এলাকা বা শিল্প কলকারখানা যে এলাকাগুলোতে গড়ে উঠেছে সেইখানে পণ্যদ্রব্য তোমার উৎপাদিত হচ্ছে, এবং এই পণ্যদ্রব্য এখানে উৎপাদিত হওয়ার পর এর চাহিদা কিন্তু শুধু ওই এলাকার দিকেই সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ নারায়ণগঞ্জে কোনো কাপড়ের যে গার্মেন্টস গুলো রয়েছে বা বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস গুলো রয়েছে গাজীপুরের দিকে, তো এই গার্মেন্টস গুলো ওইখানে আসে, এর মানে এই নয় যে বা সাভারের দিকে রয়েছে যেগুলো, তো এর মানে এই নয় যে সাভারের কাস্টমাররাই শুধু এখানে কাপড় চোপড়ে বা এগুলো কেনাকাটা করে, আবার হচ্ছে গাজীপুরে এরা কেনাকাটা করে। এটা যেমন বাংলাদেশের ভিতরে থাকে, এটা বিদেশে চায়। তো বাংলাদেশের ভিতরে যদি দেখো, শুধু একটা জায়গার ভিতরে কিন্তু এটা সীমাবদ্ধ নয়, অর্থাৎ একটা জায়গার ভিতরে কিন্তু তোমার এই পণ্যদ্রব্যগুলো সীমাবদ্ধ নয়, অর্থাৎ এটার ক্রেতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ একটা জায়গার ভিতরে কখনোই কেন্দ্রীভূত থাকে না, যার কারণে পণ্যদ্রব্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। এবং পণ্যদ্রব্য উৎপাদনের মুখ্য উদ্দেশ্য কি? পণ্যদ্রব্য মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমার বিক্রয় করা। তুমি যদি বিক্রয় করার উদ্দেশ্যই না থাকে তাহলে তুমি পণ্যদ্রব্য উৎপাদন করছো কেন? বা বিক্রয় করার উদ্দেশ্য রয়েছে এবং তুমি পণ্যদ্রব্য বিক্রয় করতে চাও, বিক্রয়ের মাধ্যমে তুমি পরবর্তীতে মুনাফা অর্জন করবে। তোমার উদ্দেশ্য কিন্তু এটা। তোমার বিক্রয় না হলে মুনাফা অর্জন হবে না, ক্রেতা সন্তুষ্টি হবে না, যেটাকে আমরা মার্কেটিং এ বলি যে ক্রেতাকে সন্তুষ্ট করে তারপরে আমরা মুনাফা অর্জন করবো। তুমি ক্রেতাকে সন্তুষ্ট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে ক্রেতাকে সন্তুষ্ট করবা বা করতে পারছো কিনা এটা বুঝতে হলে তোমাকে পণ্যদ্রব্য আগে বিক্রয় করতে হবে। এখন ক্রেতা যেখানে থাকুক না কেন, সে ঢাকায় থাকুক বা সে চট্টগ্রামে থাকুক, সে রাজশাহীতে থাকুক, সে সিলেটে থাকুক, অথবা সে দেশের বাইরে থাকুক, তুমি যদি তার কাছে পণ্যদ্রব্য বিক্রয় করতে চাও তাহলে তোমাকে তার কাছে পণ্যদ্রব্য নিয়ে যাইতে হবে। তো এইখানে যেহেতু তোমার পণ্যদ্রব্য উৎপাদিত হয়েছে ঢাকায় এবং তুমি বিক্রয় করতে চাচ্ছ খুলনায়, রাজশাহী বা চট্টগ্রামে বা সিলেটে, যে কোনো জায়গায় যেটা ঢাকা থেকে দূরবর্তী একটা স্থান, এইখানে যে বাধাটা তোমার জন্য রয়েছে সেটা হচ্ছে এই যে স্থানের একটা বাধা দেখা যাচ্ছে, স্থানগত একটা বাধা দেখা দিচ্ছে চিটাগং। এইখানে এই যে স্থানের একটা এই যে দূরত্ব একটা বাধা হিসেবে এখানে রূপন মানে পতিত হয়েছে। তো এই দূরত্ব তোমার কাছে একটা বাধা। এই দূরত্বটা দূর করতে পারো তুমি পণ্যদ্রব্য পরিবহনের মাধ্যমে। তুমি ট্রাকে, বাস বা যে কোনো মাধ্যমে, ট্রাকে, বাসে বা অন্যান্য মাধ্যমে, তুমি জলপথে, আকাশপথে, অন্যান্য মাধ্যমে, তুমি সড়ক পথে, যে কোনো ভাবে তুমি পণ্যদ্রব্য পরিবহন করো না কেন, তোমাকে পণ্যদ্রব্য পরিবহন করে এখানে নিয়ে যাইতে হবে। এবং এইখানে যে বিষয়টা মুখ্য ভূমিকা পালন করছে সেটা হচ্ছে পরিবহন। পরিবহনের মাধ্যমে কি হচ্ছে? পরিবহনের মাধ্যমে স্থানের বাধা দূর হচ্ছে, বা দূরত্বের, আমি যদি দূরত্ব কথাটা লিখে এটা ভালো হবে, দূরত্বের বাধা দূর হচ্ছে। এই যে বাধা দূর হচ্ছে, এইটাকে আমরা তো একটু আগে বলছিলাম যে কোনো জিনিস যখন বাধা দূর করে সেটাকে আমরা বলছি উপযোগ, বা অভাব পূরণ করে, বা আমার জিনিসটার কারণে আমি একটা জায়গায় বসে সেবাটা পাচ্ছি না, সেই কাজটা হচ্ছে মূলত উপযোগ। তো এইখানে আমাদের স্থান যে হচ্ছে বাধাটা ছিল পরিবহনের মাধ্যমে, এই বাধাটা দূর হচ্ছে এবং আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। আমাদের কি হচ্ছে? স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তো এই যে এক স্থানের উৎপাদিত পণ্য অন্য স্থানে ক্রেতার কাছে বা নিকট পৌঁছানোর মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয়, ক্রেতার কাছে বা নিকটে পৌঁছানোর মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় তাকে আমরা বলছি স্থানগত উপযোগ। পৌঁছানোর মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয়, তাকে স্থানগত উপযোগ বলে। একটু খাতায় কাইন্ডলি লিখে নিবা এগুলা, স্থানগত উপযোগ বলে। এবং এটা স্থানগত উপযোগ বলে, সেটাকে স্থানগত উপযোগ বলে। স্থানগত উপযোগ বলে। এরপরে দেখো সময়গত উপযোগ, অর্থাৎ দেখা যায় টমেটো খাইছো আজকে, ইফতারের সময় টমেটো কে কে খাইছো বলো তো? আজকে ইফতারের টাইমে টমেটো কে কে খাইছো আমাকে বলো দেখি। টমেটো খাইছো? হ্যাঁ, ক্লিয়ারলি লেখাগুলো দেখা যায় না? ওকে, এখানে হচ্ছে কালার নেওয়ার সময় একটু দেখবা যে কোন কালারে হচ্ছে লেখাটা দেখা যায়। হলুদ কালারে মেবি লেখাটা ভালো দেখা যাচ্ছে তোমাদের। তো যাই হোক, ইফতারে তোমরা হচ্ছে টমেটো খাইছো না? এখন বলো তো, এখন তো শীতকাল সেদিন ছিল, বা অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখো একটা বছরের নির্দিষ্ট সময়ে তোমার হচ্ছে
ফসলটা উৎপাদিত হয়, কিন্তু দেখা যায় সেটা চাহিদা থাকে সারা বছর ব্যাপী, সেটা চাহিদা থাকে একেবারে সারা বছর ব্যাপী, অর্থাৎ আহ সারা বছর ব্যাপী এটা কিন্তু চাহিদা থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কিন্তু এটার চাহিদা থাকে না। অর্থাৎ তুমি টমেটো দেখা যায় যে গোল আলুর ক্ষেত্রে দেখো, গোল আলু বা অন্যান্য আলুর ক্ষেত্রে প্রত্যেকটা তরকারির সাথে আমরা কি করি, প্রত্যেকটা তরকারির সাথে আমরা কিন্তু এটা ইউজ করি, প্রত্যেকটা তরকারির সাথে কিন্তু আমরা এই গোল আলু ইউজ করি। এখন এইটা বছরে একটা নির্দিষ্ট সময় উৎপাদিত হয়, কিন্তু এর চাহিদা থাকে সারা বছর ব্যাপী। এটা বছরে একটা নির্দিষ্ট সময়ে মানে উৎপাদিত হয়, কিন্তু চাহিদা থাকে সারা বছর ব্যাপী। এখন কথা হইলো, এই যে বছরের নির্দিষ্ট সময় উৎপাদিত হচ্ছে বা ফসলটা পাচ্ছি, কিন্তু এই যে সারা বছর চাহিদা রয়েছে, তাহলে এই চাহিদাটা আমরা পূরণ করতেছি কিভাবে? এই যে চাহিদাটা আমরা পূরণ করতেছি কিভাবে, সেটা হচ্ছে প্রশ্ন না? সেটা তো প্রশ্ন। দেখো, এই যে সারা বছর ব্যাপী পণ্যের তোমার হচ্ছে চাহিদা থাকে, এটা আমরা পূরণ করি হচ্ছে তোমার কোল্ড স্টোরেজে রাখার মাধ্যমে বা গুদামজাতকরণের মাধ্যমে। বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ শুধু না, এটাকে গুদামজাতকরণ করার মাধ্যমে। তো এই যে বছরের একটা নির্দিষ্ট সময় উৎপাদিত পণ্য গুদামজাতকরণের মাধ্যমে আমরা এই যে গুদামজাতকরণের মাধ্যমে কি করছি, গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর ব্যবহার করছি, সারা বছর ব্যবহার করতেছি, সারা বছর ব্যবহার করতেছি, সারা বছর কি করতেছি, সারা বছর ব্যবহার করতেছি। অর্থাৎ এখানে আমাদের তখন মৌসুম একটা বাধা, এই যে বাধাটা তখন আর থাকতেছে না। অর্থাৎ গোল আলু যখনই উৎপাদন হোক না কেন আমি সারা বছর বাজারে পাবো, টমেটো যখনই উৎপাদন হোক না কেন সারা বছর বাজারে পাবো, অন্যান্য জিনিস করলা, বাঁধাকপি, ফুলকপি, এগুলো যখনই উৎপাদন হোক না কেন, এটা তো উৎপাদনের একটা সিজন আছে, বাট আমি সবসময় পাবো। এই যে এই গোদামজাতকরণের মাধ্যমে বছরের এক সময়ের পণ্য আরেক সময়ে পাওয়ার মাধ্যমে যে উপযোগী হচ্ছে, বা এক মৌসুমের পণ্য এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে বা সারা বছর ব্যবহারের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হচ্ছে, তাকে সময়গত উপযোগ বলে। এখন দেখো, এই সময়গত উপযোগ, রূপগত উপযোগ, তারপরে আরো কি আছে, সত্যগত উপযোগ আছে না, এটা দেখো সময়গত উপযোগ বলে। আচ্ছা, এখানে দেখো হলুদ লেখার মাধ্যমে তোমাদের এ হয়েছে, একটু একটু তোমরা হচ্ছে এ করে পড়ে নিও, আমি তো মুখে মুখে বলতেছি সব কথা। হ্যাঁ, একজন কমেন্ট করছে যে অনলাইনে সার্ভিসের ক্ষেত্রে আমরা স্থানগত উপযোগ হবে কিনা, এক স্থানের মাধ্যমে এটা স্থানগত উপযোগ ওইভাবে সৃষ্টি হচ্ছে কিনা। এটা হচ্ছে ঘরের ভিতরে দেখো, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে মেইনলি স্থানগত উপযোগ কথাটা থাকে। স্থানগত উপযোগ বর্তমান সময় প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে থাকে। তো অনলাইন সেবার ক্ষেত্রে যেটা হয়, এইটা আমরা যখন একবার নিচ্ছি, তো একই সার্ভিস কিন্তু শুধুমাত্র আমাদেরকে তারা দিচ্ছে না। একই সার্ভিস যদি আমি সফটওয়্যারের ক্ষেত্রে বলি, একই সার্ভিস শুধুমাত্র যে তারা আমাকে দিচ্ছে এমন না, ওই সার্ভিসটা সে আরো দিচ্ছে। তুমি ক্যানভা কিনতে যাও, ক্যানভা কিনতে চেয়ে সে কিন্তু একটা ক্যানভাই অনেকজনকে দিচ্ছে। তো এর মাধ্যমে তুমি কিন্তু পুরোপুরি মালিকানাটাও তার কাছে নিতে পারছো। তো ইটস কাইন্ড অফ তোমার সেবাগত উপযোগ বলে একটা আমাদের কথা রয়েছে। অর্থাৎ কোন পণ্যের মাধ্যমে যখন সেবাটা পাচ্ছি। এবার কথা হইলো, অনলাইনে বিভিন্ন পেজ রয়েছে, পেজের ক্ষেত্রে আমরা যখন পণ্যগুলো পেজ থেকে কিনতেছি, এটা কিন্তু আমার স্থানগত উপযোগ সৃষ্টি করতেছে, আবার সত্যগত উপযোগ সৃষ্টি করতেছে। এবং মনে রাখতে হবে, যখন সার্ভিস কথাটা আসছে বা সেবা কথাটা আসছে, তখন কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ। সেবা কথাটা যখন আসছে, তখন কিন্তু আমার এখানে মালিকানা সত্ত্বের পরিবর্তন হয় না, কারণ সেবার 4টা বৈশিষ্ট্য রয়েছে। সেবার অবিচ্ছেদ্যতা থাকে, তারপর হচ্ছে কি বৈসাদৃশ্যতা থাকে, পচনশীলতা বলে একটা কথা আছে, তারপর হচ্ছে এখানে আরো একটা আমার হচ্ছে থাকে অস্পর্শনীয়তা যে কথাটা থাকে। অর্থাৎ সেবা হচ্ছে আমরা স্পর্শ করতে পারি না, এটা হচ্ছে মালিক মানে সেবাদাতা সেবা গ্রহীতার ভিতরে একটা ইন্টারাকশন থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, তো সেবার ক্ষেত্রে এটা থাকে। আবার বৈসাদৃশ্যতা, একজনের কাছ থেকে সেবার পার্থক্য অন্যজনের কাছে কিন্তু হয়। তো সেবা কথাটা যখন আসছে, অনলাইন বিভিন্ন সেবা যখন আমরা নিচ্ছি, সফটওয়্যার টাইপ বিভিন্ন সেবা, সেটা শুধুমাত্র আমাকে দিচ্ছে না, সে অন্য আরো অনেককেই দিবে। ওই একই জিনিসই অন্য অনেককেই দিবে। যখন একটা জিনিস সে আমাকে দিল, ধরো আমার একটা কোম্পানি 10টা ইউনিট পণ্য উৎপাদন করেছে বা 10টা পণ্য উৎপাদন করেছে, 10টা থেকে সে আমাকে টোটাল পণ্য কিন্তু 10টা, সে আমাকে একটা দিল, তাহলে তার কাছে কয়টা থাকে, 9টা।
ঠিক তেমনি সে যখন একটা সফটওয়্যার ইউজ করতেছে, সেই সফটওয়্যারটা কিন্তু সে বারবার অনেকজনকে ওইটার মাধ্যমে সেবা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এটা সেবাগত উপযোগ বলে একটা কথা আছে, সেটা ওই বৈশিষ্ট্যের সাথে চাই। তবে যদি দেখো সে ঢাকায় হচ্ছে জিনিসটা নিচ্ছে, এইভাবে কিন্তু আসলে হয় না। কারণ দেখো দুইটা কম্পিউটার মাধ্যমে কিন্তু ইন্টারাকশন হচ্ছে, এবং সেবার ক্ষেত্রে ইন্টারাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেবার ক্ষেত্রে ইন্টারাকশনটা গুরুত্বপূর্ণ। এবার যদি অনলাইন পেজ থেকে আমি পণ্য দ্রব্য কিনি, এটার ক্ষেত্রে আমার ওই পণ্য, ওর কাছে ধরো 10টা পণ্য ছিল, তো 10টা পণ্য থেকে একটা পণ্য চলে যাচ্ছে, যেটা ক্রয় বিক্রয় কার্যক্রম হচ্ছে, তো মালিকানার পরিবর্তন হচ্ছে। অন্যদিকে যদি দেখি, এই যে সে ধরো ঢাকায় হচ্ছে পণ্য দ্রব্য তার কাছে ছিল, আমি ধরো হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে, ইনসাইড ঢাকা দেখি, তো ঢাকার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমি পণ্য দ্রব্যটা তোমার নিয়ে যাচ্ছি, যেটা একটা স্থানে পার্থক্য, যে স্থানে যাক না কেন, এক স্থান থেকে আরেক স্থানে যখন যাচ্ছে, স্থানগত বাধাটা দূর হচ্ছে, স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তো আমার সেবার ক্ষেত্রে সত্যগত উপযোগ সৃষ্টি হচ্ছে না। সত্যগত উপযোগ সৃষ্টি যখন হচ্ছে না, আমার এখানে স্থানের কথাটা অত বেশি আসে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা আসে না। কিন্তু যখন আমার সত্যগত উপযোগ, যেমন অনলাইন পেজ থেকে পণ্য কিনতেছি, তখন যে সত্যগত উপযোগ সৃষ্টি হচ্ছে এবং স্থানগত উপযোগটাও আসতেছে, সেবার ক্ষেত্রে এই জিনিসটা খুবই কম ঘটে। সেবার ক্ষেত্রে তুমি যদি দেখো, সেবার ক্ষেত্রে মেইনলি বৈশিষ্ট্য 4টা থাকে, এবং আমরা যখন অনলাইন বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে কথা বলতেছি, তখন সেবার ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিন্তু আসে না। সো আশা করি বুঝতে পেরেছো। সত্যগত উপযোগ আমরা এর পরে আসতাম। সত্যগত উপযোগ বলতে, সত্য বলতে অধিকার বা ওনারশিপ, সত্য বলতে ওনারশিপ বা অধিকার, ওনারশিপ বা অধিকার। অর্থাৎ দেখো, আমার একটা কোম্পানি যখন ব্যবসা শুরু করে, সে তার কাছে অনেক পণ্য থাকে, সে পণ্য নিয়ে ব্যবসা করে, বাট প্রথমে পণ্য বিক্রয়ের সময় বা পণ্য বিক্রয়ের আগে সে পণ্য বিক্রির অধিকারটা কিন্তু তার, সে কিন্তু অন্য কাউকে এই বিক্রির অধিকারটা দিচ্ছে না। সে সেই পণ্য বিক্রির অধিকার কিন্তু কাউকে দিচ্ছে না, অর্থাৎ অধিকারটা কার? অধিকারটা কিন্তু তারই। এবং এই অধিকারটা যখন সে অন্যকে দিচ্ছে, অর্থাৎ তার কাছে টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে যখন মালিকানাটা অন্যের কাছে চলে যাচ্ছে, এটাকে আমরা বলি সত্যগত উপযোগ। সত্যগত উপযোগের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে মালিকানা সংক্রান্ত বা মালিকানাগত উপযোগ, অর্থাৎ মালিকানা পরিবর্তন হওয়া, অর্থাৎ একজনের থেকে আরেকজনের কাছে যাওয়ার যে মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে, বাধার দূর হচ্ছে, সেটাকে আমরা বলছি মালিকানা উপযোগ। এই সত্যগত উপযোগ সৃষ্টি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। আমরা প্রত্যেকটা উদাহরণে লিখবো, আমরা যেহেতু প্রথমে সংজ্ঞাটা লিখছি, এখানে জায়গা নাই, তোমরা একটু কাইন্ডলি লিখে নাও। দেখো, আমাদের মাহাদি যে কথাটা বলছিল সেটা হচ্ছে সেবাগত উপযোগের কথা, এবং সেবাগত উপযোগ দেখো 5 নম্বরে লেখা আছে। এবং এইখানে আরো একটা উপযোগের কথা লেখা নাই, সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ বা তথ্যগত উপযোগ, যেটা বিজ্ঞাপন বা প্রমোশনের মাধ্যমে হয়। অর্থাৎ দেখো, আমার একটা শার্টের প্রয়োজন, সেটা হোক ওল্ড মানি শার্ট, সেটা হোক একটা পাঞ্জাবি, যেমন ঈদের সময় এখন একটা পাঞ্জাবি দরকার, বা অনেকে বিয়ের সময়, তোমাদের অনেকে বিয়ে দিয়ে করবা সামনে, তো বিয়ের সময় কি হয়, শেরওয়ানির প্রয়োজন হয় না? তো শেরওয়ানি তোমাদের একটা প্রয়োজন হয়েছে, তো শেরওয়ানির ক্ষেত্রে তোমার শেরওয়ানি লাগবে। এখন ভালো শেরওয়ানি কই পাবো, বা শেরওয়ানি তোমার বাসার আশপাশে কোথায় পাওয়া যায়, তুমি এটা জানো না। এবং ফেসবুকে তুমি ঘুরলা, মানে এখন যেহেতু অনলাইন মার্কেটিংটা আমাদের বেশি চলতেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, সেহেতু আমরা অনলাইন মার্কেটিং এর দিকে যাবো। অনলাইন মার্কেটিং কিন্তু আমাদের একেবারে বিপণন প্রসারের হাতিয়ারের ভিতরে একেবারে সাম্প্রতিক একটা বিষয়। যদি আমরা এর আগে দেখতাম, টিভিতে দেখতাম, বাট টিভিতে এখন আমরা সারাদিন ফেসবুকে কি করি, স্ক্রল করি, সারাদিন রিলস দেখি। তো রিলস দেখার পরে ধরো মেয়েদের ক্ষেত্রে পাকিস্তানি ড্রেসে পছন্দ হয়েছে, ছেলেদের ক্ষেত্রে একটা শেরওয়ানি, তো এটা কোথায় পাওয়া যাচ্ছে, কারা ভালো অফারে দিচ্ছে, তুমি ফেসবুকে দেখতে পাচ্ছ, অনলাইন মার্কেটিং এর মাধ্যমে তুমি এটা দেখতে পাচ্ছ, সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা দেখতে পাচ্ছ। দেখার পরে তুমি চলে গেলে, তোমার জ্ঞানের একটা বেশি, তোমার যে জানার, তুমি তো এটা আগে জানতা না, তুমি রিলস দেখার মাধ্যমে বা তুমি যে তোমার বিজ্ঞাপনটা দেখার মাধ্যমে তুমি কিন্তু জানতে পারছো। তো বিজ্ঞাপন জিনিসটা করে তথ্যগত উপযোগ সৃষ্টি করে বা তথ্যগত বাধা দূর করে, অর্থাৎ জ্ঞানগত উপযোগ বা তথ্যগত উপযোগ সৃষ্টি করে। তো আমরা এই যে 5-6টা আরো অনেক কিছু আসে, অর্থ সংক্রান্ত উপযোগ আসে, ঝুঁকিগত উপযোগ আসে। এই জন্য ইউ ক্যানট ডিফাইন ইট অর ইউ ক্যানট মেনটেন ইট ইন 6 or 5 ক্যাটাগরিজ। কারণ হচ্ছে এখানে আমাদের প্রত্যেকবার যখন একটা নতুন বাধার সম্মুখীন হচ্ছে পৃথিবীতে, তো সেই বাধাটা যখন আমার সমাধান হয়ে যাচ্ছে, তখন সেটা আরেকটা উপযোগ, যদি এটার ভিতরে না থেকে থাকে আগে থেকে। এই জন্যই। তবে তোমাদের হচ্ছে খালেকুজ্জামানের বইতে দেখবা হচ্ছে 6টা উপযোগ দেওয়া আছে, অন্যান্য বইতে 5টা উপযোগ দেওয়া আছে, আমাদের কিন্তু এখানে 5টা উপযোগের কথা আমরা লিখেছি। সো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা উদাহরণ একটু আমরা দিই, প্রত্যেকটার উদাহরণ দিই। আমরা পরিবহনের কথাটা লিখেছি, আমরা এই জিনিসটা একটু মুছি, একটু খালি করে দিই যাতে করে এটা লেখার সুবিধা হয়। দেখো, প্রথমে যে কথাটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে রূপগত উপযোগ, যেটা হচ্ছে আমাদের শিল্প করে থাকে, শিল্প করে, শিল্পের মাধ্যমে। শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন। শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন, উৎপাদনের বাহন, অর্থাৎ শিল্পের মাধ্যমে কোনো কিছু সৃষ্টি হয়। এরপরে দেখো, যে জিনিসটা রয়েছে স্থানগত উপযোগ, যেটা হয় পরিবহনের মাধ্যমে, যেটা হয় পরিবহনের মাধ্যমে। এরপর সময়গত উপযোগ হয় কোল্ড স্টোরেজ বা এই যে গুদামজাতকরণ, এক কথায় গুদামজাতকরণ,
এক কথায় গুদামজাতকরণ। এরপরে সত্যগত উপযোগ ক্রয় বিক্রয়, সত্যগত উপযোগ হচ্ছে ক্রয় বিক্রয়। সেবাগত উপযোগ বিভিন্ন ধরনের যে সেবা কর্মকাণ্ড, সেবা কার্যক্রমের মাধ্যমে ডাক্তার, উকিল বা ওই যে ইঞ্জিনিয়ারিং ফার্ম গুলো আছে, এই যে সেবা কার্যক্রম, এর মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি হয়, এই উপযোগ সৃষ্টি হয়। সেবাগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তো এরপরে আমরা এখানে আরো দেখেছি, তো জ্ঞানগত উপযোগের কথাটা একটু লিখতে হবে, যেহেতু এখানে লেখা নাই আমরা একটু লিখি, কারণ এটা ইম্পর্টেন্ট, বাট এখানে আমরা লেখা হয় নাই হয়তো স্লাইডে। জ্ঞানগত, এটা হচ্ছে বিজ্ঞাপন কি করে, বিজ্ঞাপন হচ্ছে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে, জ্ঞান বা তথ্যগত উপযোগ। এরপরে আমাদের বিভিন্ন ধরনের বীমা প্রতিষ্ঠান রয়েছে, বীমার মাধ্যমে আমাদের ঝুঁকির বন্টন হয়। অর্থাৎ আমি একটা বিষয় দেখবা, আমাদের রিসেন্টলি খুবই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দেখবা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড হয়েছিল এবং ওটা বীমা করা ছিল না। বীমা না করার কারণে ওইখান থেকে অর্থের ক্ষতিপূরণ কিন্তু পায়নি বাংলাদেশের যে ব্যবসায়ীগুলো ছিল। তো এই বীমাটা কি করে, বীমা হচ্ছে একটা নির্দিষ্ট প্রিমিয়াম আমরা দিয়ে থাকি, এবং এই নির্দিষ্ট প্রিমিয়াম দেওয়ার ফলে এটা ওরা ইন্টারেস্ট, কারণ এই অর্থগুলো তোরা বিনিয়োগ করবে, বিনিয়োগ করা ওরা তো লাভবান হচ্ছেই, তো ওরা পরবর্তীতে আমার অর্থের ক্ষতি হইলে চুক্তি অনুযায়ী আমাকে দেখা যাচ্ছে আমার ব্যবসার ক্ষতি হইলে বা যেটা বীমা করেছি সেটা ক্ষতি হইলে সেই বীমাকৃত বস্তু ওরা একটা আমাকে টাকা দিচ্ছে। বীমার মাধ্যমে ঝুঁকিটা বন্টিত হয়, যার কারণে আমরা বলি ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে বীমা। ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। এরপরে আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যবসায় টাকার অভাবে আমরা ব্যবসা এক্সপ্যান্ড করতে পারি না বা ব্যবসাটাকে বাড়াতে পারি না। তখন কি হয়, যখন আমরা এই ব্যবসাটাকে বাড়াতে পারছি না বা ব্যবসাটাকে আমরা হচ্ছে করতে পারছি না, তখন কিন্তু আমরা কি করি, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যাংকের কাছে যাই বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাই, যারা আমাদেরকে বিভিন্ন ধরনের ঋণ দেয়। এই যে আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাওয়া, এই যে ঋণ নেওয়া, এটাকে আমরা বলতেছি অর্থ সংক্রান্ত একটা বাধা ছিল, এবং এটা দূর হচ্ছে এই ব্যাংক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। তো যেটার কারণে আমাদের আর্থিক বা অর্থ সংক্রান্ত উপযোগ সৃষ্টি হয়। এই 6-7টা উপযোগ বা 8টা উপযোগ আমরা এখানে জানলাম। বইতে ওইভাবে তোমাদের নাই, কিছু কিছু বইতে খালি হচ্ছে, মানে বইতে দেখবা হচ্ছে 6টা দেওয়া আছে, বাট এটা এক্স্যাক্টলি ওইভাবে বলা যায় না, কারণ নতুন নতুন সমস্যা এইভাবে সৃষ্টি হয়। উৎপাদন বিভিন্ন খাতের ভিতরে আমাদের রয়েছে, বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, তোমরা সবাই জানো। শিল্প খাত বর্তমান সময়ে বাংলাদেশে দেখবা একটা শিল্পে বাংলাদেশ অনেক বেশি উন্নত, মিসাইল শিল্প না, বাংলা পারমাণবিক শিল্প না, বা এইগুলো না, বাংলাদেশ পোশাক শিল্পে অনেক বেশি উন্নত, আরএমজি, রেডিমেড গার্মেন্টস। এই বাংলাদেশ দেখা যায় এই এক্সপোর্ট কোয়ালিটির কাপড়গুলো বিদেশে কিন্তু রপ্তানি করছে, এবং দেখা যায় পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ হচ্ছে অধিকাংশ কাপড়ই সে কিন্তু রপ্তানি করছে, আর পার্সিয়ালি যদি কি পার্সেন্টেজটা বাংলাদেশিটা বেশি। তো এই বাংলাদেশ কিন্তু করছে, এবং বাংলাদেশি কাপড় কিন্তু অনেক ভালো হয় আসলে। দেখবো হচ্ছে প্রাচীনকালে মসলিন কাপড় ছিল, এরপরে আসলে কি ডেমরা যে তাঁতিরা আমাদের হচ্ছে জামদানি শাড়ি তৈরি করে। তো এই যে বিভিন্ন টাঙ্গাইলে দেখবা তাঁতের শাড়ি টাড়ি তৈরি হয় অনেক ভালো, কিন্তু এই যে জিনিসগুলো এগুলো আগেকার আমল থেকেই কিন্তু ছিল, এবং এখন বর্তমান সময়ে পোশাক শিল্পী রিসেন্টলি কিন্তু অনেক মানুষজন কিন্তু কর্মরত রয়েছে, এবং বিশেষ করে এই ক্ষেত্রে দেখা যায় নারীরাই কর্মরত রয়েছে, যেসব নারী স্বাবলম্বী হতে পারেনি। এই গার্মেন্টস সেক্টর গুলো কিন্তু নারীদেরকে স্বাবলম্বী করে তোলে অনেক ক্ষেত্রে, যদিও কম পারিশ্রমিক দিচ্ছে, বা এটা একটা সমস্যা হচ্ছে গার্মেন্টস শিল্পগুলোর, সেটা হচ্ছে পারিশ্রমিক এখানে কম দেয়। যেমন দেখবে চা বাগানের ক্ষেত্রে এই চা শ্রমিকদেরও কিন্তু এই যে তোমার কম পারিশ্রমিক দেওয়া হয়। তো বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের পারিশ্রমিক কম দেওয়া হয়, এবং এইটার কারণে বাংলাদেশের লোকজন ইউরোপে যায়, যে ইতালিতে যাবো, ওই যে মানে কি নৌপথে ইতালিতে যাবো। তো এই যে ভাবধারাটা কিভাবে আসছে, এটা আসছে হচ্ছে তোমার যে দেখা যায় বাংলাদেশি পারিশ্রমিকটা কম, এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আমরা যখনই কথা বলি তখনই যে জিনিসটা আসে সেটা হচ্ছে এইখানে শ্রমিকের দাম কম। এখানে কি শ্রমিকের দাম কম, এখন এই শ্রমিকের দাম কম হওয়ার কারণে তুমি ইউরোপে যাইতে চাও, আমি ইউরোপে যাইতে চাই, অন্য কেউ ইউরোপে যাইতেছে, বাট হয় ইউরোপ, এর কারণ হচ্ছে আমাদের শ্রমিকের দাম কম। তো এটা একটা সমস্যা। এটার পরেও যেহেতু বাংলাদেশের মানুষজন অনেক গরিব, দারিদ্র সীমার নিচে অনেকেই বসবাস করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা অপশন থাকে না, কোনো না কোনো ভাবে কাজ করতে হয়, যার কারণে এই পোশাক শিল্পে তারা কাজ করে, এবং এই পোশাক শিল্পে দক্ষতার সাথেই কাজ করে, এবং এই দক্ষতার কারণে আমরা এক্সপোর্ট কোয়ালিটির হিউজ মনে করো কোয়ান্টিটির পোশাক আমরা বিদেশে রপ্তানি করতে পারি প্রতি বছরই। এরপরে যে জিনিসটা আসে আমাদের সেবা খাত, এবং বর্তমান সময় 50% জিডিপিতে আমাদের কিন্তু দেখা যায় অবদান, আমরা 2014 সালেও দেখেছি, এর আগেও দেখেছি। তো এই জিডিপিতে কিন্তু বাংলাদেশ সেবা খাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি খাত যদিও কৃষি প্রধান দেশ, তবে বাংলাদেশে দেখা যায়, আমি রিসেন্টলি না কিছু আগে হচ্ছে আমি দেখছিলাম, যেমন জাপানের থেকে বাংলাদেশের মাটি হচ্ছে 4 গুণ বেশি উর্বর, জাপানের মাটি অত বেশি উর্বর না,
কিন্তু দেখা যায় ফসল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের থেকে জাপান বেশি উৎপাদন করে, 6 গুণ বেশি ফসল উৎপাদন করে। এটার মেইন রিজন ছিল এটাই যে বাংলাদেশ প্রযুক্তির সাথে অ্যাডাপ্ট করতে পারেনি। বাংলাদেশ প্রযুক্তি ওইভাবে নাই, বাংলাদেশে টাকা পয়সা নাই, যার কারণে বাংলাদেশ কিন্তু এই যে প্রযুক্তিতে বাংলাদেশ আগায় যাইতে পারেনি। বাংলাদেশ কিন্তু প্রযুক্তিতে এগিয়ে যাইতে পারে নাই, বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে নাই। তো এই জিনিসটা বাংলাদেশের একটা সমস্যা। তো যার কারণে কৃষিখাত, কৃষি প্রধান দেশ হইলেও বাংলাদেশ জিডিপিতে কিন্তু কৃষির অবদানটা এখন কম। তবুও কৃষিকেই আমরা প্রাধান্য দিই, কারণ কৃষিকেই মানে ঘিরে অন্যান্য ব্যবসাগুলো আবর্তিত হয়। আচ্ছা, ঘুমাই গেছো কে কে? দেখি ঘুমাই গেছো কে কে? ক্লাসে আসো কে কে? কথা বলো একটু। আমি একটু কমেন্ট গুলো দেখি, কে কে ক্লাসে আসে দেখি। যদিও নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। দেখি ফোনের নেট অন করি। আচ্ছা দেখি তোমার কে কে ক্লাসে আসো দেখি। দেখি একটু রেসপন্স করো, নাকি ঘুমাই গেছো একটু দেখি। দেখো আমরা কিন্তু পড়তে পড়তে এখনো বেশি দূর আগায় নাই, তবুও আমাদের কিন্তু অনেক শেষ হয়ে গেছে, এই মানে অনেক আলোচনা হয়েছে, আমাদের কিন্তু অনেক আলোচনা হয়েছে। দেখি একটু কমেন্ট করো তোমরা, দেখি তোমাদের কমেন্টও একটু পড়ি। হ্যাঁ, এরপরে আমরা যদি দেখি উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের গুরুত্বকে আমরা মেইনলি কয়েকটা দৃষ্টিকোণ থেকে দেখি। দেশের সার্বিক দৃষ্টিকোণ থেকেও দেখি, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে দেখি, আর ভোক্তার দৃষ্টিকোণ, এটা হচ্ছে মেজার দৃষ্টিকোণ, অর্থাৎ দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে। এখন একজন উৎপাদক যে পণ্যদ্রব্য উৎপাদন করতে, তার চিন্তা ভাবনা কি? তার চিন্তা ভাবনা হচ্ছে এটাকে প্রথমে বিক্রয় করা। সে বিক্রয় না করতে পারলে কোনোভাবেই কখনো কিন্তু লাভবান হচ্ছে না। সে বিক্রয় যদি না করতে পারে সে কিন্তু লাভবান হবে না। বিক্রয় করলেই তারপরে সে কিন্তু লাভবান হবে। বিক্রয় না হওয়া পর্যন্ত সে কিন্তু এখান থেকে কোনোভাবেই লাভবান হবে না, কোনোভাবেই লাভবান হবে না। এখন বিক্রয় করাটা তার মুখ্য উদ্দেশ্য, এবং বিক্রয় করার পরেও, রায়হান লাইনে আসো না? আচ্ছা, তো আর কে কে আছো একটু কমেন্ট করো দেখি। বাবারা একটু ক্লাস থাকতে হবে, ক্লাসে থাকতে হবে না, ক্লাসটা না করে এখন যদি আমাদের স্যুপ বানায় খাওয়া দেওয়া যায় তো স্যুপ বানায় খাওয়াই দেওয়া, এভাবে একটা বোতলে ভরতাম, বোতলে ভরে বা একটা জুস করে, এখন যদি রোজার মাস রুয়াবজা দিয়ে খাওয়াই দিতাম পড়াটা, তো এটা তো সম্ভব হচ্ছে না। তো সম্ভব যেহেতু হচ্ছে না, তাহলে ক্লাসটা করো, নিজে পড়বা না, যে রোজায় ধরছে আবার আমি পড়াচ্ছি তারপরে যদি না পড়ো তাহলে কেমন লাগে না? একটা না ইনসাফ হয়ে গেল না? এবারে উদ্দেশ্য অর্জন বা মুনাফা অর্জন। উদ্দেশ্যটা কি? মুনাফা। তো বিক্রি না করলে মুনাফা হচ্ছে না। যাই হোক, এরপর হচ্ছে উপযোগ সৃষ্টি। এই কথাটা তো আমরা জানলাম। উপযোগ অর্থাৎ অপূরণের সক্ষমতা সৃষ্টি করে যাতে করে বিক্রয়। দেখো সমুদ্রের পানি, হিউজ পানি রয়েছে, যে সমুদ্রের পানি কিন্তু মানুষজন ব্যবহার করে না, অর্থাৎ এর ভিতরে উপযোগ নেই। আমি যখন একটা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা করবো বলে চিন্তা করতেছি, ব্যবসা করবো বলে ভাবতেছি, তখন কিন্তু আমার কি করতে হবে? তখন সেটার ভিতরে আমার উপযোগটা তৈরি করতে হবে, অর্থাৎ সেটা যেন মানুষের ব্যবহার উপযোগী হয়, অর্থাৎ মানুষের প্রয়োজন পূরণ করতে পারে, সেটা আমার কিন্তু চিন্তা করতে হবে। এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু আমার কি হবে না? তাহলে কিন্তু আমার পণ্যদ্রব্য কেউ কিনবে না, তাহলে আমার পণ্যদ্রব্য কেউ কিনবে না, না হলে আমার পণ্যদ্রব্য কেউ কিনবে না। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আমাদের আছে আয়ের উৎস, অর্থাৎ এখানে আমাদের কিন্তু আয় করার একটা উদ্দেশ্য থাকে। কার উদ্দেশ্য থাকে? উৎপাদকের, অর্থাৎ সে এটার মাধ্যমে তার জীবিকাটা নির্বাহ করে। অর্থাৎ এই যে পণ্যদ্রব্য তৈরি করার মাধ্যমে সে কি করছে, বা এখানে ব্যবসা করার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে, জীবিকা নির্বাহ করে। অর্থাৎ তার একটা আয়ের উৎস হচ্ছে এই পণ্যদ্রব্য উৎপাদন করা। এবার প্রতিযোগিতা টিকে থাকা, প্রতিযোগিতা টিকে থাকার ক্ষেত্রে যদি দেখি, আমার বিভিন্ন ধরনের প্রতিযোগী রয়েছে। কার মতো করে, কার থেকে আমি ভালো করে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছি, কিভাবে পৌঁছাতে পারছি, সেটা আমার চিন্তা করতে হবে। কারণ আমি পণ্য জীবনচক্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পণ্য জীবনচক্রে পণ্যটাকে ধরে রাখা, বেশি দিন ম্যাচিউরিটি স্টেজে ধরে রাখা, এবং সেই ক্ষেত্রে প্রতিযোগিতার মোকাবেলা করতে হয়। এবং এই প্রতিযোগিতার মোকাবেলা করার জন্য আমার দিনের পর দিন বিভিন্ন ধরনের বৈচিত্র্য আইন করতে হয়। এবং এছাড়াও দেখা যায় এই যে আমার বলা হয় যে লো কস্ট, অনেক ক্ষেত্রে এই যে দুইটা স্ট্র্যাটেজি রয়েছে, লো কস্ট, ডিফারেন্সিয়েশন, এই কাজগুলো কিন্তু এখানে করা লাগে। অর্থাৎ আমার পণ্যকে দাম কমাইতে হবে, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, বা অন্যদের থেকে এর দাম বেশি রাখলেও অন্যদের থেকে আমাদের সেবাটা আলাদা হয়, সেটা খেয়াল রাখতে হবে। এবার ব্যবসা সম্প্রসারণ, যখন আমি বেশি বেশি আয় হচ্ছে, আমার পণ্যদ্রব্য প্রতি সবাই বেশি ট্রাস্টেড
বা সবাই আমার পণ্যদ্রব্য কিনতে চাচ্ছে, তখন কিন্তু আমার অনেক বেশি আয় হবে। এবং আয় হইলে আমি কি করবো, জেনারেলি আমার এখন 10টা ব্রাঞ্চ আছে, 10টা শাখা আছে, পরবর্তী আমি 12টা 15টা 20টা এটা করার চেষ্টা করব। তো আমার কিন্তু মাথায় একটা এই চিন্তা থাকবে। এরপরে প্রয়োজনীয় পণ্য সেবার যোগান, অর্থাৎ বাজারে আমার সাপ্লাই এবং যোগানের ডিমান্ডের ভিতরে, অর্থাৎ আমার সরবরাহ এবং যোগানের ভিতরে একটা সমতা বিধান করতে হবে। সরবরাহ ও, এটা কম হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না, এটা একটা পরিমিত মাত্রায় হইতে হবে, অর্থাৎ অপটিমাম স্কেলে হইতে হবে। সরবরাহ ও যোগানের ভিতরে মধ্যে আমার সমতা বিধান করতে হবে, সমতা বজায় রাখতে হবে, সমতা বজায় রাখতে হবে, সমতা বজায় রাখতে। এরপরে যেটা আছে গবেষণা উন্নয়ন। বর্তমান সময়ে সব থেকে একটা প্রতিষ্ঠান ব্যয় করে গবেষণা উন্নয়ন খাতে, অর্থাৎ R&D তে কিন্তু বর্তমান সময়ে প্রতিষ্ঠানগুলো অনেক বেশি অর্থ কিন্তু তারা ব্যয় করে থাকে। R&D তে অনেক বেশি অর্থ কিন্তু তারা ব্যয় করে থাকে। R&D তে অনেক বেশি অর্থ কিন্তু তাদের ব্যয় থাকে R&D তে। তো এই R&D তে বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ বাংলায় বলা হয় গবেষণা উন্নয়ন, এটাতে ব্যয় করে। যেমন বাংলাদেশে বললাম যে বাংলাদেশে মাটির উর্বরতা বেশি থাকলেও জাপান বাংলাদেশি থেকে বেশি ফসল উৎপাদন করে। এটার কারণ হচ্ছে জাপানে উন্নত প্রযুক্তি রয়েছে, জাপানে উন্নত প্রযুক্তি রয়েছে, যার কারণে জাপান বাংলাদেশ থেকে আগায় যাচ্ছে। তো ঠিক তেমনি বিশ্বের অন্যান্য দেশও এভাবে আগায় যাচ্ছে। তো এখন আমি যদি প্রযুক্তিতে ব্যয় করি, সেটা হচ্ছে আমার গবেষণা উন্নয়নের ভিতরে পড়বে। এরপর দেখো, অর্থাৎ আমরা এটা গবেষণা উন্নয়ন বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যে কাজগুলো করি, কিভাবে আমি ওদের থেকে আগাবো, এটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তো দেখো ভোক্তার দৃষ্টিকোণ থেকে কি, অর্থাৎ এটা তো উৎপাদক যিনি ব্যবসা করতেছে বা পণ্যদ্রব্য উৎপাদন করছে তার দৃষ্টিকোণ থেকে সে কি কি ভাবতেছে, এর ভোক্তারা কি কি ভাবে পণ্য নিয়ে, সেটাই দেখতে হবে। ভোক্তারা যেটা ভাবে সেটা হচ্ছে চাহিদা পূরণ, অর্থাৎ তাদের যে পণ্যদ্রব্যের চাহিদা রয়েছে সেটা তারা পূরণ করতে চায়। এরপর তারা জীবনযাত্রার মান বৃদ্ধি করতে চায়, অর্থাৎ আগে যেভাবে তারা জীবনযাপন করতো তার থেকে ভালো করে তারা এখন জীবনযাপন করতে চাচ্ছে, পণ্যদ্রব্য বেশি বেশি ভোগ করার, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ পণ্য ভোগ করার চিন্তা ভাবনা তারা করে। এরপর হচ্ছে যত সময় পণ্য প্রাপ্তি, অর্থাৎ আমি যখন চাচ্ছি যেখানে চাচ্ছি পণ্য, যত পিস চাচ্ছি বা যত মানে কপি চাচ্ছি সেই কয়টি হচ্ছে আমি যেন পণ্য পাই, সেটা হচ্ছে তারা চায় আর কি, তাদের একটা প্রত্যাশা আর কি। এরপর সামাজিক মর্যাদা বৃদ্ধি, অর্থাৎ আমি যখন বিশিষ্ট পণ্য ব্যবহার করব, আমার যখন মার্সিডিজ বেঞ্জের গাড়ি থাকবে বা আমি যখন বিপুল পরিমাণ পণ্যদ্রব্য ব্যবহার করব, তখন সবাই ভাববে আমি হচ্ছে কি সেটা যেন সেটা হচ্ছে আমরা যেন আমাদের সামাজিক মর্যাদাটা বৃদ্ধি পাই। এরপর হচ্ছে নিজেকে উপস্থাপন করা, অর্থাৎ আমি দেখো আমার একটা কথা বলা হয়, দেখো বিভিন্ন ধরনের জায়গায় যখন তোমরা বিভিন্ন প্রোগ্রামে যাও, বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে যাও, তুমি একটা সেরা জুতা পরে যাবা, তুমি কারোর দাওয়াত দিছে তুমি কোথাও সেরা জুতা পরে যাবা, বা তুমি ধরো একটা বড় ইন্টারকন্টিনেন্টাল সোনারগাঁ 5 স্টার এরকম মানে রেস্টুরেন্টে খাইতে, মানে এরকম মানে 5 স্টার হোটেলে খাইতে গেছো, এখন তুমি কি এখানে তুমি মানে একটা ক্যাজুয়ালি যেভাবে ঘুরে বেড়াও একবার হচ্ছে এভাবে কি যাবা না। দেখো এই যে ড্রেস আপ, এটা কিন্তু আমাদেরকে ডিফাইন করে। তো ড্রেসটা একটা পণ্য, এছাড়া আরো অনেক পণ্য রয়েছে, আমি কোন ধরনের পণ্য ইউজ করছি, কত পিস ইউজ করছি, আমার ইউজ করার সক্ষমতা কতটুকু, এইটা আমাদের কিন্তু নির্ভর করে। তো এই যে নিজেকে কিন্তু এরা উপস্থাপন করে। এবার হচ্ছে সভ্যতার সুফল ভোগ, এই যে মডার্ন সিভিলাইজেশনে যে সুফল ভোগ করতেছে এইটাই, যে পণ্যদ্রব্য আগে আমরা চামড়া তৈরি জিনিস পড়তাম, এখন শুধু মানে চামড়া পড়তাম পশুর, এখন কি করতেছি, এখন আমরা করতে পারছি, এখন আমরা চাইলেই কিন্তু যে কোনো পণ্য মানে আমরা করতে পারি। এই যে একটা সুন্দর একটা শার্ট পরে আছি, বা তুমি একটা শার্ট পরে আছো, তুমি একটা লুঙ্গি পরে আছো, তুমি একটা থ্রি পিস পরে আছো, এই জিনিসগুলো কিন্তু একটা সভ্যতার সুফল, যেটা একটা ভোক্তা চেয়েছে। পাশাপাশি যেমন দেখবো ভোক্তা অনেক পণ্য চাই, যেটাও সে সভ্যতার সুফল হিসাবে চাই। ক্যান্সারের ঔষধ নাই, এখন ক্যান্সারের ঔষধটা কিন্তু সময়ের দাবি। তো ক্যান্সারের ঔষধ যদি কেউ নিয়ে আসে, সে কিন্তু সভ্যতার সাথে একটা সুফল যোগ করলো। দেখো তো এই জিনিসটা ভোক্তা আসলে আমাদের উৎপাদক থেকে কিন্তু চাই। এরপরে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট আরো একটা বিষয় রয়েছে, আমাদের উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বলতে কি, উৎপাদনশীলতা বলতে উৎপাদনের পরিমাণটাকে বৃদ্ধি করা। উৎপাদনশীলতা বলতে উৎপাদনের পরিমাণটাকে বৃদ্ধি করা। তিনটা উপায়ে আমরা উৎপাদনশীলতাকে বৃদ্ধি করতে পারি। কয়টা উপায়ে? তিনটা উপায়। আগে যে পরিমাণে কাঁচামাল ব্যবহার করতাম, সেই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আগের তুলনায় বেশি উৎপাদন করা। ধরো আগে আমি 5,000 টাকা লাগতো আমার কাঁচামালের প্রতি ব্যয়। ভালো করে শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং শুনছি কিনা কমেন্ট লিখবা এটা যে শুনছি কিনা। দেখো আগে 5,000 টাকা খরচ করে আমি পণ্যদ্রব্য কি করতাম, উৎপাদন করতাম, এবং আমার উৎপাদন হইতো 20,000 টাকার পণ্য। এখন সেই 5,000 টাকার পণ্য মানে কাঁচামাল ব্যবহার করছি, কিন্তু আমি উৎপাদন করলাম 25,000 টাকা, অর্থাৎ আগে থেকে উৎপাদন বাড়লো। এই উৎপাদন বাড়াটাকে আমরা বলছি দক্ষতার সাথে উৎপাদনটা বেড়েছে, অর্থাৎ অপচয়টা কমে গেছে, যেটা হচ্ছে উৎপাদনশীলতা। এরপরে দেখো 5,000 টাকার আমরা 5,000 টাকার কাঁচামাল ব্যবহার না করে আমরা ব্যবহার করলাম
4,000 টাকা, কিন্তু উৎপাদন করলাম 20,000, অর্থাৎ কাঁচামালের পরিমাণ কমালাম, ইনপুট কমালাম, আউটপুট অর্থাৎ আমার উৎপাদনটাকে বৃদ্ধি করলাম, এটাও হচ্ছে আমার উৎপাদনশীলতা। আবার আমরা দেখা যায় এই 4,000 টাকার মানে পণ্যদ্রব্য ব্যবহার করে বা কাঁচামাল ব্যবহার করে আমরা 22,000 টাকার বা 25,000 টাকার উৎপাদন করলাম, অর্থাৎ কাঁচামালও কম কিন্তু উৎপাদন বেশি। এটাকে বলা হয় তোমার উৎপাদনশীলতা। বিভিন্ন ভাবে উৎপাদনশীলতাকে আমরা ডিফাইন করি। আমরা উৎপাদনশীলতা কম কাঁচামাল ব্যবহার করে বেশি উৎপাদন, সমান কাঁচামাল ব্যবহার করে বেশি উৎপাদন, আগের মতো ব্যবহার করে বেশি উৎপাদন, আর হচ্ছে এই দুইটা হইলো। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি বললাম, আমরা কাঁচামালের পরিমাণ কমিয়ে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা। তো এই জিনিসগুলো, তো এই তিনটা জিনিস আমরা বললাম। এরপর দেখো উৎপাদনশীলতার বিভিন্ন টাইপ রয়েছে। উৎপাদনশীলতার মেইন সূত্র হচ্ছে আমরা আমাদের আউটপুট ভাগ ইনপুট, অর্থাৎ আউটপুট ভাগ ইনপুট, অর্থাৎ আমার উৎপাদিত পণ্য বা উৎপাদন আর কি, মোট উৎপাদন যেটা থাকে সেটা ভাগ হচ্ছে মোট উপকরণ। এইটার যে অনুপাত সেটাকে মূলত বলা হয় তোমার উৎপাদনশীলতা, অর্থাৎ কতটুকু পণ্য উৎপাদন করতে তোমার কতটুকু খরচ হয়েছে সেটার পরিমাণকে বলা হয় হ্যাঁ। আমাদের ফাহিম আহমেদ, তুমি হচ্ছে অনেকগুলো কমেন্ট করেছো, কি লিখেছো আমি এক্স্যাক্টলি বুঝি নাই, এক্স্যাক্টলি কি লিখতে চাইছো এটাও আমি বুঝি নাই। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে ভাইয়া কাইন্ডলি আমারে বলবা, আর তুমি যদি হচ্ছে অন্য ক্লাসের স্টুডেন্ট হও তাহলে সেটাও বলবা, ঠিক আছে? তুমি যদি অন্য ক্লাসের স্টুডেন্ট হও সেটাও বলবা, কারণ হচ্ছে তুমি যদি অন্য ক্লাসের স্টুডেন্ট হও এই ক্লাসে এসে তুমি সমস্যা করে কোনো লাভ নাই, ঠিক আছে? একটা কমেন্ট পাওয়ার আশায় বা একটা টিচার আমি একটা কথা বলবো সেটা নিয়ে আমার সময় হচ্ছে নষ্ট করে দেওয়ার আশায় একটা কমেন্ট করলা, তো এই অ্যাটেনশন সিকার হয়ে না ভাই, বুঝছো? অ্যাটেনশন সিকারদের মূলত এ থাকে। তোমার যদি এক্স্যাক্টলি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি অ্যান্ড আই উইল বি অ্যান্সার ইট। তো এইটাই, তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি উত্তর দিব। বাট তুমি হচ্ছে হুদায় একটা কোশ্চেন করলা যেটা তোমার কোনো নাই, তুমি লো লো হ্যাঁ এইগুলো কি লিখছো ভাইয়া, এগুলো কি লিখছো? এগুলো লিখে অ্যাটেনশন সিকার হয় না। অ্যান্ড ডোন্ট বি অ্যাটেনশন সিকার ভাই। রোজার মাস, সবারই কষ্ট হয়েছে, আমরা আগাই, কথা বলি, আমরা ইন্টারেক্টিভ ডিসকাশন করি। তুমি যদি এই ক্লাসে না হও তোমার এই ক্লাসে থাকার দরকার নেই। তুমি যে এই ক্লাসে হও শুনো, আর যদি শুনতে না ইচ্ছা হয় ভাই বের হও, জাস্ট গো আউট অফ ক্লাস, জাস্ট গো আউট অফ দ্য ক্লাস। তো এই জিনিসটাই তোমার যদি দরকার হয় তুমি আসলে ক্লাসটা করো, না হলে তোমার ক্লাসটা করার দরকার নাই। তো তুমি অ্যাটেনশন নেওয়ার জন্য তুমি কেন আমার হচ্ছে এটা মুডটা নষ্ট করতেছো ভাইয়া? মুডটা নষ্ট করতেছো, তোমার কোনো মানে ক্লাসে এনার থাকতে পারে, তোমার কোনো দরকার না থাকতে পারে। দেয়ার আর মেনি পিপল, দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার দরকার আছে। দেখো উৎপাদনশীলতা কথাটা বললাম জাস্ট হচ্ছে তো উৎপাদনশীলতা মানে হচ্ছে আউটপুট ও ইনপুটের অনুপাত, অর্থাৎ আমি কি পরিমাণ উৎপাদন করেছি এবং এই উৎপাদনটুকু করতে যেয়ে আমার কতটুকু উপকরণ ব্যবহার করেছিলাম, কাঁচামাল ব্যবহার করেছিলাম, সেটাকে মূলত বলা হয় তোমার উৎপাদনশীলতা। এরপরে হচ্ছে এই উৎপাদনশীলতার বিভিন্ন ধরন রয়েছে। কিভাবে ধরনটা রয়েছে, আমরা প্রতিষ্ঠানে উপকরণ বলতে যেটাকে বুঝি, আমরা তো উৎপাদন উপকরণ আলাদা আলাদা, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এইটাকে আমরা পরবর্তী দেখবো। বাট প্রতিষ্ঠানের ভিতরে আমরা উপকরণ বলতে যন্ত্রপাতি দেখি, কাঁচামাল দেখি, শ্রম দেখি, আরো কিছু কিছু জিনিস দেখি। তো এই জিনিসগুলোই হচ্ছে মূলত সব মিলায় এই মোট উপকরণ, অর্থাৎ এই শ্রম, যন্ত্রপাতি, তারপরে কি কাঁচামাল, এইগুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের উপকরণ, মোট উপকরণ। ধর এইগুলো আমি ব্যবহার করি, এইগুলোর মাধ্যমে আমি যে উৎপাদনটা করি সেটা হচ্ছে আমার মোট উৎপাদন। এবং এই আলাদা আলাদা উৎপাদনশীলতা আমরা এটা বের করতে পারি, এটাকে আমরা আলাদা আলাদা ভাবে বের করতে পারি। এই শ্রমের উৎপাদনশীলতা আলাদা হয়, জাস্ট আমরা আউটপুট এভাবে থাকবে, নিচে আমরা শ্রমটাকে লিখবো, শ্রম কতটুকু হয়েছে সেটা লিখবো। অর্থাৎ এখানে তোমরা উৎপাদন, বাংলায় হচ্ছে উৎপাদনটুকু লিখো, উৎপাদন। এরপর দেখো যন্ত্রপাতির ক্ষেত্রে আমরা যেটা করবো, যন্ত্রপাতি লিখবো নিচে, জাস্ট যন্ত্রপাতির কি লিখবো, যন্ত্রপাতি ঘন্টা লিখতে পারি বা যন্ত্রপাতির ব্যয়টুকু লিখতে পারি। এরপর কাঁচামাল, আমরা আবার আসছি। তো এইভাবে এটাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা উৎপাদনশীলতা বের করতে পারি, উপরেরটা চেঞ্জ হবে না, কিন্তু নিচের গুলো যদি এককভাবে বের করতে চাই বের করতে পারি। আবার অনেক ক্ষেত্রে তোমার মোট উপকরণ চাই, তখন সবকটাকে যোগ করবা, যোগ করে
তুমি মোট উপকরণটা লিখবা, অর্থাৎ মোট উৎপাদন ভাগ মোট উপকরণ। যখন মোট উৎপাদনশীলতা যাবে, শ্রম উৎপাদনশীলতা চাইলে সেটা আলাদা, তারপরে হচ্ছে যন্ত্র উৎপাদনশীলতা চাইলে সেটা আলাদা, এখানে তোমার হচ্ছে কাঁচামাল উৎপাদনশীলতা চাইলে সেটা আলাদা, মূলধনের উৎপাদনশীলতা চাইলে সেই সূত্র আলাদা। প্রত্যেকটা জিনিসের সূত্র, মূলধনের উৎপাদন মোট উৎপাদনের মূল্য এবং মোট মূলধনের পরিমাণ এটা। এরপরে দেখো মোট উৎপাদনশীলতা সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতই হলো আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করবো। তো এই উৎপাদনশীলতার সূত্রগুলো একটু দেখে রাখবা, দুই একটা ম্যাথ রয়েছে সেটাও একটু দেখে রাখবা, এখানে অত বেশি মানে কঠিন না। হ্যাঁ হ্যাঁ, অত বেশি কঠিন না এই চ্যাপ্টারে। আচ্ছা ফাহিম, তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া? তোমার যে রোল 1। হ্যাঁ, বাহ, রোল 1 নিয়ে থাকো, বুঝছো? তুমি রোল 1 নিয়ে থাকো। শোনো, রোল 1 হোক 2 হোক 3 হোক, আচ্ছা আমরা এটা আগে আলোচনা করি তারপরে ওর উত্তর দিই। তো শ্রম উৎপাদনশীলতার ক্ষেত্রে দেখো মোট উৎপাদনের মানে একক। দেখো উৎপাদনশীলতা বের করার দুইটা নিয়ম রয়েছে, আমরা একক পদ্ধতিতে ব্যবহার করি, মানে কত একক পণ্য উৎপাদিত হয়েছে সেটা দৃষ্টিকোণ থেকে, আর পণ্য উৎপাদন করতে ব্যয় হয়েছে কত, অর্থাৎ ব্যয়ের পদ্ধতিতে আমরা টাকা লিখতে পারি, আর একক বলতে কত একক পণ্য উৎপাদন হয়েছে, দুইটা দিক থেকে। যখন তোমার যেটা বের করতে বলবে, যদি হচ্ছে এক পদ্ধতিতে বলে তখন শ্রমের ঘন্টা লিখবা, আর এই বললে শ্রম এর কত টাকা ব্যয় হয়েছে সেটা লিখবা, যন্ত্রপাতি ব্যয় হয়েছে কত টাকা, কাঁচামালের ব্যয় হয়েছে কত টাকা সেটা লিখবা। একক বললে কত একক কাঁচামাল, কত ঘন্টা যন্ত্রপাতি বা যন্ত্র চলেছিল সেটা, এবং শ্রম চলেছিল কতক্ষণ সেটা একটু দেখবা। তো মেইনলি এই কয়েকটা জায়গা থেকে তোমাদের কোশ্চেন গুলো আসে। এছাড়া হচ্ছে তোমার এই আর্থিক উৎপাদনশীলতা তেমন কোনো জায়গায় আসে না, বাট দুই একটা ম্যাথ রয়েছে বইয়ের পিছনে, একটু দেখে নিবা কাইন্ডলি। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট।